যে শ্রম কোড আছে এটা শ্রমিক মারা শ্রম কোড, একদম সরাসরি মালিক পক্ষকে সুবিধা করে দেওয়া হচ্ছে। 29 থেকে 4 করতে গিয়ে এই সমকাজে সমবেতনের কথাটাই মিস হয়ে গেছে। গোটা ভারতবর্ষের বুক থেকে স্থায়ী কাজ ক্রমশ কমে যাবে, তাই শ্রমিক যাতে সংগঠিত না হতে পারে তার ব্যবস্থা করছে। শ্রমিক সংগঠিত হলে নিজের সুযোগ সুবিধা যাবতীয় যা আছে সেগুলো বুঝে নিতে চাইবে। সোশ্যাল সিকিউরিটির দায়িত্ব যাতে মালিক পক্ষকে না নিতে হয় তার ব্যবস্থা করে। এই শ্রম কোডে বলা আছে 8 ঘন্টা কাজ আর স্টিপুলেশন থাকবে না, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করানো যাবে ওভারটাইম ছাড়া। আমাদের শ্রমিকদের টাকা মার যাবে আসলে এতে। কোনো ট্রেড ইউনিয়ন এটা চায় না নীতিগতভাবে যে কারখানাটা বন্ধ হয়ে যাক। আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না। শ্রম কোডের বিরোধিতা আপনারা কেন করছেন? যদি এক কথায় বলতে হয়, কারণটা হচ্ছে এই শ্রম কোড আসলে শ্রমিক বিরোধী। প্রথমত হচ্ছে যে এই শ্রম কোডে পিএফ ইএসআই গ্র্যাচুইটির সুবিধা কমছে, একদম সরাসরি মালিক পক্ষকে সুবিধা করে দেওয়া হচ্ছে। এই পিএফ জমা না দিলে পরে আগে জেল হতো মালিক পক্ষে, এখন সরাসরি জেল হবে না। এই ভয়টা, শাস্তি কমানো হচ্ছে মালিক পক্ষে। শ্রমিকদের বিভিন্ন রকমের স্বার্থ যদি সুরক্ষিত না রাখতে পারে তাহলে যে মালিকদের শাস্তি প্রদানের ব্যবস্থা ছিল সেই শাস্তিগুলো হচ্ছে যে ক্রমশ কমছে। দ্বিতীয়ত হচ্ছে সমকাজে সমবেতন। এই সমকাজে সমবেতনের অধিকার কথাটা এই 29 থেকে 4 করতে গিয়ে এই সমকাজে সমবেতনের কথাটাই মিস হয়ে গেছে। সমকাজে সমবেতন মানে শুধু আমাদের রাজ্যে দাঁড়িয়ে বিড়ি শ্রমিক, জরি শ্রমিক, গোটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে অসংখ্য মহিলা শ্রমিক যারা শুধু মহিলা হওয়ার কারণে কম বেতন পান, শুধুমাত্র তারা যে ক্ষতিগ্রস্ত হবেন এরকমটা নয়। কিন্তু সমকাজে সমবেতনের নীতি এই আইনটাকে হাতিয়ার করে গোটা ভারতবর্ষ জুড়ে যারা পার্মানেন্ট নয় সেই সমস্ত অস্থায়ী কর্মচারীরা, অস্থায়ী শ্রমিকেরা তারা লড়াই সংগঠিত করে যে আমাদেরকে ওই সমকাজে সমবেতনের সুবিধা দিতে হবে, আমাদেরকে স্থায়ী কর্মীদের মতন যাবতীয় সুযোগ সুবিধা দিতে হবে। এই আইন সেই লড়াইটাকে হচ্ছে দুর্বল করলো। এখন একই কাজ করে 3-4 রকমের হচ্ছে যে বেতন পাওয়া যেতে পারে, অলরেডি এটা বিভিন্ন জায়গায় রয়েছে। এরপর হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট নিয়ে আসছে, মানে স্থায়ী কাজ মানে গোটা ভারতবর্ষের বুক থেকে স্থায়ী কাজ ক্রমশ কমে যাবে। কারখানার গেটে দাঁড়িয়ে কোনো লিফলেট দেওয়া যাবে না। সেই লিফলেট যদি মালিকের মন মতন না হয়, মালিক তাহলে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। যদি হচ্ছে আমাদের এই গোটা ভারতবর্ষে যা ছিল 100 জন থাকলে হচ্ছে যে সুবিধাটা পাওয়া যেত, ইউনিয়ন তৈরি করা যেত, এই যে সুবিধাগুলো পাওয়া যেত, সেইখানে বলছে এখন 300 জন থাকতে হবে। 100 জনের সুবিধাটা সব জায়গায় 300 জন করে দিচ্ছে। যেখানে প্রতিদিন সংগঠিত শিল্পর ক্ষেত্র কমছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের ব্যবস্থাপনা, শ্রমিক যাতে সংগঠিত না হতে পারে। শ্রমিক সংগঠিত হলেই তো ঘামের দাম বুঝে নেবে, শ্রমিক সংগঠিত হলে নিজের সুযোগ সুবিধা যাবতীয় যা আছে সেগুলো বুঝে নিতে চাইবে। তাই শ্রমিক যাতে সংগঠিত না হতে পারে তার ব্যবস্থা করছে। এই গোটা শ্রম কোডটা যদি ধারা উপধারা ধরে 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 বিচার করি, আগের থেকে যেখানে যা যা শিফট হয়েছে, যেমন ধরুন মানে অকুপেশনাল হ্যাজার্ড যা যা থাকে, সোশ্যাল সিকিউরিটির প্রশ্নটা প্রতিদিন যাতে আরো মানে সোশ্যাল সিকিউরিটির দায়িত্ব যাতে মালিক পক্ষকে না নিতে হয় তার ব্যবস্থা করছে। ইউনিয়ন বাজি করে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে বলে এই অভিযোগ তারা করছে। এটা মালিক পক্ষের কথা একেবারে। কোনো ইউনিয়নের জন্য কোনোদিন কোনো ইউনিয়ন চায় না যে তার এই কারখানা বন্ধ হয়ে যাক, কারণ ট্রেড ইউনিয়ন থাকবে না যদি শ্রমিক না থাকে। মালিক যদি মানে কারখানা বন্ধ করে সেটাকে লকআউট বলে, কিন্তু লকআউট হয়েছে একের পর এক কারখানায়, কোনো ট্রেড ইউনিয়ন বাজির জন্য হয়নি। আপনি সারাদিন ধরে কাজ করবেন, সেই কাজ এই শ্রম কোডে বলা আছে 8 ঘন্টা কাজ আর স্টিপুলেশন থাকবে না, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করানো যাবে ওভারটাইম ছাড়া। আমাদের শ্রমিকদের টাকা মার যাবে আসলে এতে। এই শ্রম কোডে, এই আগে যখন শ্রম আইন তৈরি হয়েছিল তখন তো প্রকল্প কর্মী ছিল না, তখন এই শ্রম কোডে প্রকল্প কর্মীদেরকে কর্মীর স্বীকৃতি মর্যাদা কিচ্ছু দেওয়া হয়নি। এবং তার সাথে এই যে কথাটা বলছে না যে ট্রেড ইউনিয়ন বাজি করে হচ্ছে বন্ধ করা হচ্ছে, কোনো ট্রেড ইউনিয়নের জন্য কোনো কারখানা বন্ধ হয় না। মালিক নিজের অতিরিক্ত লাভ যখন তুলতে পারে না তখন দাঁড়িয়ে সে শ্রমিকের সঙ্গে মানে প্রথম যেটা করে, যখন তার লাভ হয় না সে নিজের খরচ কমায় না, কিন্তু সে প্রথম যেটা করে শ্রমিকের ওপরে হচ্ছে আঘাত আসে। আপনি জিডি বিড়লা স্কুলে দেখুন গিয়ে, এই অশোকল গ্রুপের সবকটা স্কুলে ওদের ছাত্র সংখ্যা কমছে। এখন এই রাজ্যে শিল্প নেই, অল্প বয়সী ছেলেমেয়েরা এই রাজ্যে থাকছে না, বাইরে চলে যাচ্ছে, বড় বড় স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমছে, আরো ব্যাঙের ছাতার মতন অজস্র স্কুল গজিয়ে উঠেছে। প্রথম কোপটা দিল কর্মচারী গ্রুপ ডি স্টাফদের ওপরে, বোনাস বন্ধ হয়ে গেল। কেন?
অথচ হায়ার লেভেলে কাজ করে যে লাখ লাখ টাকা বেতন পায়, তার কিন্তু বেতন 1 পয়সাও কমে। 34 বছর ধরে ওরা এই সমস্ত বলে। আমি আবারও বলছি, কোনো ট্রেড ইউনিয়ন চায় না। সেই ট্রেড ইউনিয়নের নেতা যদি মানে মাথা খারাপ না হয়, তাহলে কোনো ট্রেড ইউনিয়ন এটা চায় না নীতিগতভাবে যে কারখানাটা বন্ধ হয়ে যাক। কারখানা বন্ধ হয় নানান কারণে। একটা শিল্প অবসলিট হয়ে যাচ্ছে, তার বাজার নেই। তার বাজার যদি না থাকে, প্রতিদিন ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, তার বাজার না থাকলে সে কারখানাকে উন্নত মানের করতে হবে, তার সেখানে এমন কিছু আনতে হবে টেকনোলজি যাতে কারখানা উন্নত মানের আরো হয়। এই প্রশ্নে তো কোথাও কোনো মানে নেই। সেটা যদি না করে একজন মালিক, তাহলে কারখানা বন্ধ হয় যখন, তখন শ্রমিকদের দোষ হয় না আসলে, ওটা ওই মালিকের দূরদর্শিতার অভাবে বন্ধ হয়। আজকে 10 তারিখ সারা ভারতবর্ষ জুড়ে জেল ভরো কর্মসূচি রয়েছে। মূলত কোন কোন দাবিকে সামনে রেখে আজকে জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়? শ্রম কোড বাতিল করতে হবে। শ্রম আইন যা ছিল সেটার সংস্কার করে আরো নতুন করে যা যা নেই সেগুলো ইনক্লুড করে ওই আইনকে আবার ফিরিয়ে আনতে হবে। এই যে শ্রম কোড আছে, এটা শ্রমিক মারা শ্রম কোড। এই শ্রমিক মারা শ্রম কোড কখনোই লাগু করা চলবে না। 2 নম্বর হচ্ছে, আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না। সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্য যা নির্ধারিত আছে সেটাও ঠিক মতন পাচ্ছে না। আর তার সাথে দাঁড়িয়ে, এবং সহায়ক মূল্য তো রেটটাও খুব ঠিক আছে এরকমটাও নয়, ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধির কথা আছে। এই সবটা নিয়ে দাঁড়িয়ে, এবং কলকাতা শহরে পশ্চিমবঙ্গে গোটা সর্বত্র বস্তিবাসী মানুষ যুক্ত হয়েছে। এই বস্তিবাসী মানুষদের দাবি দাওয়া, তো খেটে খাওয়া গরিব মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা শ্রম কোড মানে রুখতে চাইছি। আমরা আইন অমান্য করছি, গোটা ভারতবর্ষ জুড়ে আইন ভেঙে আমরা আইন রুখতে চাইছি।